আমি তো এসে গেছি, কিন্তু আবার এসেছি ফিরে, লোকজনদের তো দেখতে পাচ্ছি না। তারা কোথায়? মানে তারা প্রোগ্রামটা মডারেট করবেন, প্রশ্ন তুলবেন, বা কি করবেন জানি না তো। আমি তো মাঝখান থেকে এসে ঢুকে গেছি। এখন আমাকে কি করতে হবে? এবাদুল হক তো বলছে না এখনো। এবাদুল হক বলুক, বা মিজানুর রহমান যে এটা চালায় সে বলুক কি করতে হবে, তাহলে আমার কথাবার্তা আরম্ভ করি। এবাদুল হক নেই? মতুল, এবাদুল হক কোথায়? মিজানুর রহমানই বা কোথায়? ওরা নেই? মানে কি করতে হবে আমাকে তা তো বলেননি মিজানুর রহমান বা কি বলে এবাদুল হক। মানে ওরা মডারেট করবে আর আমি তার উত্তর দেবো বা কি করবো তা তো জানি না। যাই হোক, নিজে থেকেই আরম্ভ করি। সকলে প্রতিটি প্রোগ্রামে যেভাবে আরম্ভ করি সেইভাবেই আরম্ভ করি। এরপর না হয় দেখবেন 4 তারিখে, 4 ডিসেম্বর, নির্মলেন্দু গুণের সঙ্গেও আমি থাকবো। বাংলাদেশের কোনো কবির সঙ্গে তো আজ অব্দি দেখা হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি। এই এতেই দেখবো না হয় ইন্টারনেটে নির্মলেন্দু গুণকে, ওনার সঙ্গে আলাপ করব। আপনারাও যদি পারেন তো থাকবেন। আমার আর নির্মলেন্দু দুজনের কবিতাই পাঠ করবেন বাচিক শিল্পীরা। নির্মলেন্দু তো আমার চেয়েও অনেক এগিয়ে গেছেন কবিতা লেখার ব্যাপারে। আমি যেখানে থেমেছিলাম উনি তার থেকে অনেক এগিয়ে গেছেন। আমি তো আর মানে বাদশায়ন ফলো করে আর কবিতা লিখিনি। এখন যা ইচ্ছা হয় তাই লিখি, যেভাবে ইচ্ছা হয় লিখি। কারণ মানে ওই সমস্ত ব্যাপার, মহাকালে টিকে থাকা ইত্যাদি নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। বা সকলে যেরকম ভাবে যে নানান জায়গায় আলোচনা হবে আর কবি খুব গদগদ হবে, সেসবও আমার ভাবনায় নেই। আমি কোনো কবি সভায় যাই না, কোনো সম্বর্ধনা নিই না, কোনো কোনো সাহিত্য সভায় যাইনি, কোনো সম্বর্ধনাতেও যাইনি। আর মানে অনেকে আমাকে বলেছে, অবশ্য বলেছিল কলকাতায় থাকতে, যে আপনাকে সম্বর্ধনা দেব, আপনাকে পুরস্কার দেয়া হবে। আমি পুরস্কার নিই না। জানেন হয়তো সাহিত্য একাডেমি থেকে আমাকে একটা অনুবাদের পুরস্কার দেওয়ার জন্য ওরা চিঠি লিখেছিল। আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি কোনো পুরস্কার নিই না। লিটল ম্যাগাজিনরাও আমাকে পুরস্কার দিতে চেয়েছিল। বস্তুত পুরস্কার যে দেয় সে তার মূল্যবোধটা চাপিয়ে দেয় যাকে পুরস্কার দেওয়া হচ্ছে তার উপরে। যেমন বিজেপি যদি পুরস্কার দেয়, তো বিজেপি কেনই বা কোনো লেখককে পুরস্কার দেবে? সেই লেখককেই দেবে যার ভেতরে ওরা টের পায় যে এই লোকটার ভেতরে ওদের মতবাদ কিছুটা অন্তত ঢুকে গেছে। সেটাকেই লালন পালন করলে এই লোকটাকে দাঁড় করানো যাবে আমাদের দিকে। কিংবা তৃণমূলের লোকেরা যদি দেয় কোনো পুরস্কার, তাহলে সেটাও তো তাদেরই, তারা জানে যে এই লোকটার ভেতরে তৃণমূলের ঘাস গজিয়ে গেছে, এবারে একে দিয়ে কিছু কাজ করানো যেতে পারে। নানান একাডেমি আর কি সব হয়েছে না আজকাল, তার ভেতরে এই ধরনের ঘাস পুঁতে দিলে অন্তত কিছুটা ঘাস ছড়িয়ে যাবে। বা এর আগে যেরকম সাম্যবাদীরা নিজেদের
লোকেদের, নিজেদের পেটোয়া লোকেদের রেখেছিল বাংলা একাডেমিতে। সে বাংলা একাডেমিতে তো যাদের রেখেছিল তারা কিন্তু জ্ঞানী গুণী লোকই ছিল, কিন্তু নতুন সরকার এসে তাদের ভাগিয়ে দিল। এখন মানে জ্ঞানী গুণী লোকেদের ভাগিয়ে দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? এই ভাবনা যে ওই যে লোকগুলোকে বসানো হয়েছিল সেই লোকগুলোর মধ্যে মানে বামপন্থী দলের কিছু শেকড় গজিয়েছে, সুতরাং তাদের ব্যবহার করা যেতে পারে। তাই তাদের তাড়িয়ে দিল পরের সরকার এসে, তাড়িয়ে দিয়ে নিজেদের লোকদের বসিয়ে দিল, যাতে তাদেরও কিছু শেকড় গজায় আর সেই নতুন গাছে তারা ফুল নিজের ইচ্ছে অনুযায়ী ফুল ফলাতে পারেন বা নিজের ইচ্ছে অনুযায়ী নির্দেশ দিতে পারেন। যাই হোক, এবাদুল তো বলেছিল অনেক কিছু বলতে, মানে এখনকার কবিদের সম্পর্কে বলতে। এখনকার কবিদের সম্পর্কে কি বলবো বলুন? এখন তো অনেক কবিতা লেখা হচ্ছে, কিন্তু সবাই একই উদ্দেশ্যে কবিতা লেখে না, বা মানে চিরকালই একই উদ্দেশ্যে সবাই কবিতা লেখে না। অনেকে কবিতা লেখে নিজের আনন্দের জন্য। ফেসবুক হয়ে তাদের সুবিধা হয়েছে, আগে নিজের খাতায় লিখতো, একে ওকে তাকে পড়াতো। এখন ফেসবুক হওয়ার ফলে বা ইন্টারনেট হবার ফলে তারা যারা নিজের লেখা লিখেই আনন্দ পায় তারা লেখে, লিখে নিজের আনন্দ পায়। কেউ পড়লে লাইক দিলে তাদের ভাল লাগে, না দিলেও কিছু এসে যায় না। অনেকে আবার আছে যারা আনন্দের চেয়েও বেশি কিছু চায়। যেরকম দেখেছি যে ফেসবুকে দেশ পত্রিকায় প্রকাশিত কবিতাও ফেসবুকে দেওয়া হচ্ছে। এখন ফেসবুকের বন্ধু সংখ্যা তো ৫,০০০-এতে সীমাবদ্ধ, অথচ দেশ তো লক্ষ কপি বিক্রি হয়। সুতরাং ১,০০,০০০ পাঠকের চেয়ে কি ফেসবুকের ৫,০০০ বন্ধু, যাদের মধ্যে ওই কিছু, আমার মনে হয় ম্যাক্সিমাম ১০০ জন হয়তো চোখে পড়বে, তাদের চোখে পড়ার জন্য ওটা দিয়ে কি লাভ? কেননা আরো অনেক কবিতা তো আসছে, পরের পর এসেই যাচ্ছে। সুতরাং ওইভাবে দিয়ে তো কোনো লাভ নেই। এই আরেক ধরনের কবি, যারা কি বললো, যারা কিছুটা ভীতু, তাদের মনে হয় যে তারা এই ধরনের প্রচার না চালালে হবে না। তবে কিছুকাল পরে তাদের কি বলবো, একটু আত্মাভিমান জাগলে তারা কবিতার বই তো প্রকাশ করেন, একে তাকে পাঠান। সকলে যে পড়ে তা তো নয়, বন্ধুদের পাঠান, বন্ধুরা পড়ে, বন্ধুদের ভালো লাগে। এখন এছাড়াও মানে এই কবিতার বই প্রকাশ করা হলো, এই কবিতার বই প্রকাশ করার পরেও কিন্তু আর এক ধরনের কবি আছে যারা এই বইগুলোর মাধ্যমে বিভিন্ন ঘাঁটিতে নিজেদের কবিতা পৌঁছে দিতে চান, মানে কবিতা যাচাই করে নিতে চান বলাটা ঠিক হবে। কবিতা যাচাই করে নিয়ে তারপরে আবার এগোন। মানে এই আত্মাভিমানটা একটা স্টেজ। এই আত্মাভিমানের পরে তারা যখন বুঝতে পারেন যে তারা কিছু একটা করতে পারছেন, তখন সেই কবিতার সঙ্গে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। যে সম্পর্কটা গড়ে ওঠে তার দুটো দিক কিন্তু আছে। একটা হলো ওই কবিতার মাধ্যমে তিনি পাঠকদের কিছু বলতে চাইছেন, মানে কবিতাটা তার একটা মাধ্যম আর কি, যেটাকে মাধ্যম করে তিনি বলতে চাইছেন। বা দ্বিতীয়, কবিতাটাকেই তিনি কিছু বলতে চাইছেন, সেটা দেখা যায় কবিতাটার স্ট্রাকচার। মানে কবিতাটার স্ট্রাকচারে তিনি কি কি করছেন সেগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার কাছে। অনেকে অনেক কিছু লিখে যাচ্ছেন, কিন্তু আমি তো মানে কথা বলতে বলতে এই সমস্ত মানে কে কি লিখছেন সেগুলো দেখতে থাকা তো না, মানে
মন অন্যদিকে চলে যাবে। যা বলছি তা থেকে আগে থাকতে তো ব্রিফ প্রিপেয়ার করিনি বক্তৃতা দেব বলে। আমি ভেবেছিলাম এবাদুল হক আর মিজানুর রহমান প্রশ্ন করবে, তার উত্তর দেব। তার বদলে তো এখানেতে দেখি আমাকেই একলা বাজার সামলাতে হচ্ছে। বাজারে আর কেউ নেই। যাই হোক, আমি কবিতা লেখা আরম্ভ করি, কিন্তু কি বলবো, মানে এমনি লিখতে ভালো লাগতো, নিজের আনন্দের জন্য লিখতাম। মানে ওইভাবে সবাই যেভাবে আরম্ভ করে আমিও সেইভাবেই আরম্ভ করেছিলাম, সে অনেককাল আগে। আর আমার দাদার বন্ধুরা ছিলেন, দাদার সিটি কলেজের বন্ধুরা, সুনীল গঙ্গোপাধ্যায়, দীপক মজুমদার, আনন্দ বাগচি, শঙ্কর চট্টোপাধ্যায়, প্রণব কুমার মুখোপাধ্যায়, শিবশম্ভু পাল, এনারা দাদার সঙ্গে আড্ডা মারতেন। দাদা তখন থাকতেন তোমার আমাদের উত্তর পাড়ায় বাড়ি ছিল, জমিদার বাড়ি, সেটা এত অসুধ গাছ বট গাছ গজিয়ে গিয়েছিল তার দেয়াল ছাদে। তবুও দাদা ওই বাড়িতেই থাকতেন, কেননা ঠাকুমা একা থাকতেন ওই বাড়িটা। বিশাল বাড়ি, জমিদার বাড়ি তো, বিশাল বাড়ি ছিল। সে ভেঙে পড়েছিল, আমরা কেউই থাকতাম না। কলকাতায় গেলে ওখানে কয়েকদিন থেকে মামার বাড়ি পানিহাটিতে চলে যেতাম, বা পিসমশাই থাকতেন আহিরি টোলায়, ওনার বাড়ি চলে যেতাম। তো দাদা সেই উত্তরপাড়ার বাড়িতেই থাকতো। আর উত্তরপাড়ার বাড়িতে যে চিলে কোঠায় একটা ঘর ছিল, সেই চিলে কোঠার ঘরটা দাদার নিজের জন্য নিয়ে নিয়েছিল। কেননা ওই চিলে কোঠার ঘরে থাকলে মদ খেলে আর সিগারেট খেলে ঠাকুমার কাছে গন্ধ পৌঁছবে না একতলায়। তাই দাদা আর দাদার বন্ধুরা, মানে তখন ছিল কৃত্তিবাসের বন্ধুরা, সবাই আড্ডা মারতেন সেখানে। তো দাদার কাছে অনেক বই জমে যেত, মানে 30-এর দশকের 40-এর দশকের কবিদের, তারপরে উপন্যাস যারা লিখতেন তাদের। তো সেই সব বইগুলো দাদা নিয়ে আসতেন পাটনায়, নিয়ে এসে আমাকে দিতেন। আমি প্রাইমারি স্তরে পড়েছিলাম ক্যাথলিক স্কুলে, সেও একটা গল্প। ক্যাথলিক স্কুলে সৌভাগ্যবশত আমার অ্যাডমিশন হয়। মানে আমরা যে পড়ায় থাকতাম সেই পড়াটা নিম্নবর্ণের পড়া, দলিতদের পড়া, এখন যাদের বলা হয় মহাদলিত পাটনায়, সেই ইমলিতলা পড়ায়। সে দলিতদের মধ্যে চামার, কাহার, কর্মী, দুসাদ সবাই থাকতো, কিন্তু তাদের তো কোনো কাজকর্ম ছিল না। চুরি, ডাকাতি, রাহাজানি, পকেটমারি এইসব করেই তারা চালাতো। তাদের ওই রকম একটা পড়ায় এই জন্য থাকতে গিয়েছিলাম আমরা, কেননা বাবা 20 জনের সংসার টানতেন। আর উনি তো কি বলে, মানে অতজনের সংসার টানতে হলে যে ধরনের রোজগার করতে হয়, মানে মধ্যবিত্ত বাড়িতে সেরকম তো আর রোজগার ছিল না। ওনার একটা ফটোগ্রাফির দোকান ছিল, যদিও তখন ওই একটাই ফটোগ্রাফির দোকান ছিল পাটনায়, পুরো বিহার থেকে লোকেরা আসতো এই করার জন্য, ফটোগ্রাফির কাজের জন্য। তাই জন্য ওই ইমলিতলা নামের ওই দলিতদের পাড়ায় একটা বাড়ি নেওয়া হয়েছিল। আমার বড় জ্যাঠা নিয়েছিলেন। বড় জ্যাঠা সে সময় কাজ পেয়েছিলেন পাটনা মিউজিয়ামে। তখন তাকে ওটা ক্লাস 4-এর চাকরি ছিল, ঝাড়পোঁছ করতে হতো। মানে এগুলোকে, তোমার মূর্তি টুর্তি, তারপর পেন্টিং, এগুলোকে ঝাড়পোঁছ করতে হতো। তারপরে পরে ইংরেজরা চলে যাওয়ার পরে ওই পোস্টার একটা নাম হয়, কিপার অফ পেন্টিংস অ্যান্ড স্কাল্পচার। তখন ওনার উন্নতি হয় আর ওনার মাইনেও বেড়ে যায়। আর আমি ছুটির দিনে জ্যাঠামশাইয়ের সঙ্গে যেতাম এতে। আমার তো পয়সা লাগতো না, বাকি সবাই দর্শকদের পয়সা লাগতো ঢোকার জন্য, আমার লাগতো না। আমি নানান ঘরে ঘুরে বেড়াতাম একবারে, মানে প্রাগৈতিহাসিক থেকে চৌকাঠ ডিমলেই একদম অত্যাধুনিক যুগে পৌঁছে যাওয়া যেত। সে নানান ঘরে ঘুরে বেড়াতাম আর দেখে বেড়াতাম। সেটাও একটা শিক্ষা ছিল আমার পক্ষে। কেবল আর্ট বা ভাস্কর্য নয়,
মানে দর্শকদের সম্পর্কেও একটা শিক্ষা আমার তৈরি হয়েছিল। আর আমরা যে পাড়াটায় থাকতাম সেই পাড়াটায় যারা চুরি ডাকাতি ইত্যাদি করতো তাদের বাড়িতে প্রবেশ করার আমাদের কোনো নিষেধ ছিল না, মানে আমাদের বাড়ি থেকেও নিষেধ ছিল না, আর ওই যারা ওই পাড়ায় থাকতো তাদেরও কোনো বাধা নিষেধ ছিল না। এখন তো কারোর বাড়িতে ইচ্ছে করলেই ঢোকা যায় না। এমনকি আমাদের পাড়ায় একটা মসজিদ ছিল, সেটা সেই মসজিদটা মূলত ওই লখনৌ থেকে ইংরেজরা যখন তাড়িয়ে দিল ওয়াজিদ আলী শাহর লোকজনদের, তাদের একটা অংশ চলে এসেছিল আমাদের পাড়ায়। সে অত্যন্ত গরিব পাড়া, অত্যন্ত গরিব পাড়া। আর পাড়ার এদের কি বলে এই মুসলমান পরিবার গুলো অত্যন্ত গরিব ছিল। তাদের পোশাক দেখলেও বোঝা যেত। এখন তো বোরখা টোরখা পরে, তখন আর অত ওই বোরখা ইত্যাদির এ ছিল না, তারা এমনি সাধারণ ভাবেই ঘুরে বেড়াতো পাড়ায়। পাড়ায় জল তোলা হতো, সামনের কল থেকে দাদা তুলে আনতো, আমি তুলে আনতাম। বাড়িতে একটা চৌবাচ্চা ছিল, তার সেটা ভরা হতো, সবাই তাতেই স্নান করতো। তার পাশেই কয়লা ছিল, কয়লা ভাঙা হতো, দাদাও কয়লা ভাঙতো, আমিও কয়লা ভাঙতাম। ভেঙে ওই মা যখন বলতেন যে কয়লা ফুরিয়ে গেছে, ভাঙতে হতো। উনুন ধরাতেও আমরা শিখে গিয়েছিলাম, দাদাও শিখে গিয়েছিল। কারণ যেহেতু বাবা চাকরি করতেন, তাই পুরো সংসারটার কর্তা ছিলেন মা। তো মায়ের আদেশেই সংসারটা চলত। যাই হোক, পাড়ায় তো ওই রকম একটা পাড়ায় থাকার ফলে, আর ওই ধরনের লোকজনরা ওই পাড়ায় থাকার ফলে আমরা তাদের সঙ্গে মিশে তাদের ওই শুয়োর খাওয়া, দাড়ি খাওয়া, তারপরে দেশি মদ খাওয়া ইত্যাদি আমাদের কম বয়সেই শিখে ফেলি। কিন্তু সেগুলোকে খারাপ বলে কখনো মনে করা হয়নি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে যেটাকে, অন্তত আমার মা যেটাকে খারাপ বলে মনে করতেন, সেটা হলো যে আমরা যেন মেজদার মতন না হয়ে যায়। আমাদের মেজদা ছিলেন বড় জ্যাঠার ছেলে। বড় জ্যাঠা মেজদাকে 150 টাকায় কিনেছিলেন। আর মেজদা যখন জানতে পারলো যে ওনাকে কেনা হয়েছে, তখন উনি বাংলা পড়া বন্ধ করে দিলেন, বাংলা বলা বন্ধ করে দিলেন, সবার সঙ্গে, বাড়ির সবার সঙ্গে দুর্ব্যবহার আরম্ভ করে দিলেন, আর গুন্ডা হয়ে গেলেন। মানে প্রকৃত গুন্ডা, আমাদের পাড়ায় নামকরা গুন্ডা হয়ে গেলেন। কিন্তু তার এমন ব্যভিচারী জীবন আরম্ভ করে দিলেন যে শেষে অনেক কম বয়সেই আমাদের বাড়িতেই উনি একদিন মাথা ঘুরে পড়ে মারা গেলেন। মা ভাবতেন যে এরা যেন আবার খারাপ না হয়ে যায় মেজদার মতো। আর দাদাকেও কলকাতায় পাঠানো এই জন্য হয়েছিল যে ওই পাড়ায় থাকলে দাদাও খারাপ হয়ে যেতে পারে, এই কুসঙ্গে মিশে দাদাও হয়তো খারাপ হয়ে যেতে পারে। তাই দাদাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল এই পাড়াটা থেকে। বাবাও শেষে ওই পাড়া ত্যাগ করলেন, একটা জমি কিনলেন এতে কিছুটা দূরে, দরিয়াপুর নামে একটা পাড়া, সেটাও মুসলমান পাড়া, কিন্তু সেটা সুন্নি মুসলমানদের পাড়া। ইমলিতলা পাড়াটা ছিল শিয়া মুসলমানদের। আমি আগে জানতাম না যে মুসলমানদের মধ্যে এরকম ভাগাভাগি আছে। মানে শিয়া মুসলমানরা যে মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদে সুন্নি মুসলমানরা গিয়ে নামাজ পড়বে না, বা সুন্নিদের মসজিদে গিয়ে নামাজ পড়বে না শিয়া মুসলমানরা। যাই হোক, আমাদের ওই ইমলিতলার পাড়ার মসজিদে কিন্তু আমরা চোর চোর খেলার সময় গিয়ে লুকোতে পারতাম। ওখানে যে মাদুর রাখা থাকতো তার পেছন দিকে লুকিয়ে থাকতে পারতাম। মানে যে কোনো বাড়িতেই লুকিয়ে থাকতে পারতাম, ওই মুসলমানদের বাড়িতেও লুকিয়ে থাকতে পারতাম। কিন্তু এই নতুন পাড়ায় এসে, দরিয়াপুরে এসে ওটা আর হলো না। কেননা এই পাড়াটা একটু অন্যরকম ছিল, এখানকার লোকজনও সব অন্যরকম ছিল, এখানকার বিহারি গুলো অন্যরকম। আমার একটা বই আছে, ছোট লোকের ছোটবেলা আর ছোট লোকের যুববেলা, তার পরের অংশ। ওই বইটা পড়লে জানা যাবে মানে আমি যে কি বলে কিভাবে বড় হয়েছি, এসব ওই বইটা পড়লে জানা যাবে। এখন অনেকে
মেসেজ করেই চলেছেন আমাকে আমার ইনবক্সে বা এতে। যাই হোক, যে কথা বলছিলাম তাই বরং বলি। তো আমার লেখালেখি আরম্ভ হয়, বাবা একটা ডায়েরি দিয়েছিলেন যখন উনি দেখতে পেলেন যে, জানতে পারলেন যে আমি লেখালেখি করি, তখন উনি একটা ডায়েরি দিয়েছিলেন, খুব ভালো ফটোগ্রাফির যে সমস্ত ডায়েরি আছে, ওটা অনেক সুন্দর ডায়েরি। তো তাতেই আমি লেখালেখি আরম্ভ করি। কিন্তু যেহেতু কনভেন্ট স্কুলে পড়েছিলাম, কনভেন্ট স্কুলে ছিল যে গিয়ে সংলগ্ন চার্চেতে আমাদের বাইবেল ক্লাস হতো। ওই বাইবেল ক্লাসেতেই আমি নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে আর সেই সমস্ত গল্প সম্পর্কে জানতে পারি, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। আর ওই ক্যাথলিক স্কুলে পড়ার দরুন প্রথম দিকে আমি ইংরেজিতেই লিখতাম কবিতা, যদিও সেসব কবিতা কোথাও ছাপানো হয়নি, তো ইংরেজিতেই লিখতাম। পরে ওই সুনীল গঙ্গোপাধ্যায় এনারা সব পাটনায় যখন আসা আরম্ভ করলেন, ওনারাও পাটনায় আসতেন আর দেশি মদ খেয়ে বমি করতেন। আমি তখন গ্লাসে করে লেবুর জল মা দিতেন, বলতেন যা দেখ বমি করছে বারান্দায় গিয়ে। তখন সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্কর চট্টোপাধ্যায় যারা সব আসতেন, তাদের ওই লেবুর জল খাওয়া। যাই হোক, তারপরে বাংলায় লেখা আরম্ভ করলাম। তো বাংলায় যে কিছু কয়েকটা লিখেছিলাম অনেক কাঁচা, তা সত্ত্বেও সুনীল গঙ্গোপাধ্যায় ওগুলো নিয়ে গেলেন, নিয়ে গিয়ে কৃত্তিবাসে ছাপালেন। কিন্তু আমার সেসব পছন্দ হয়নি তখন, কেননা তখন তো কি লিখবো তাই ভাবছি, সবাই যেভাবে আরম্ভ করে আমিও সেইভাবে আরম্ভ করেছিলাম। এবাদুল হক তো এখনো আসেইনি। কেউ লিখেছে এবাদুল হক স্যার আপনি গ্রুপে জয়েন করুন। এবাদুল হক কি করে জয়েন করবে জানি না। যাই হোক, একজন লিখেছেন উনি বাংলাদেশ থেকে শুনছেন, বেশ ভালোই। বাংলাদেশে আজকাল আমার কি বলে অনেক পাঠক হয়েছেন। আগে তো বাংলাদেশ, আমি মাঝে লেখালেখি বন্ধ করে দিয়েছিলাম, আপনারা জানেন হয়তো, কেননা তখন আমি গ্রামীণ উন্নয়নের চাকরি পেয়েছিলাম আর ঘুরে বেড়াতাম সারা ভারতে। আর তার আগে তো আমি জানতাম না যে মানে চাষবাস সম্পর্কে বা গ্রাম জীবন সম্পর্কে জানতাম না। শহরের লোক ছিলাম, শহরের ব্যাপার জানতাম। তারপরে গ্রাম জীবন জানা আরম্ভ করলাম। এই গ্রাম জীবন জানা আরম্ভ করার ফলে আমার ওই লেখালেখি থেকে, আগে তো রিজার্ভ ব্যাংকে চাকরি করতাম, রিজার্ভ ব্যাংকের নোট পোড়াবার চাকরি, অনেকে জানেই না যে নোট পোড়ানো হতো। তখন নোট পোড়ানো হতো, এখন শেডিং করা হয়। নোট পোড়ানো হতো, সেই নোট পোড়ানোর গন্ধ থেকে মানুষের দেহ পোড়ানোর, সব পোড়ানোর গন্ধ করে, একই রকম গন্ধ, কে জানে কি কারণে। যাই হোক, ওই রিজার্ভ ব্যাংকের চাকরি ছেড়ে আমি চলে গেলাম ARDC-তে, লখনৌতে, এগ্রিকালচারাল রিফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেই সূত্রেই ঘোরাঘুরি আরম্ভ হলো। আর আমার পড়ার ধারাটাও পুরো পাল্টে গেল। আমি সাহিত্যের বদলে গ্রাম নিয়ে, চাষবাস নিয়ে, কৃষিকাজ নিয়ে, পশুপালন নিয়ে, তারপরে জল সিঞ্চন নিয়ে ইত্যাদি, এই সমস্ত জিনিস নিয়ে পড়া আরম্ভ করি। আর এই সূত্রেই আমি ওই পোস্ট কলোনিয়াল যে আমার লেখালেখি, এই সূত্রেই আমি ওই পোস্ট কলোনিয়াল পড়া বা অভিজ্ঞতা আমার হওয়া আরম্ভ হলো। আর তখন লেখাও বন্ধ হয়ে গেল। লেখা বন্ধ হয়ে যাওয়ার বহুকাল পরে ঢাকা থেকে মাহমুদ কামাল, উনি টাঙ্গাইলে থাকতেন, এখনো ওখানেই থাকেন মনে হয়, আর ঢাকার মিজানুর রহমান, মিজানুর রহমান তখন ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করতেন, খুব ভালো পত্রিকা। ওনার পত্রিকায় আমাকে লিখতে বলেছিলেন।
যে ওনাদের পত্রিকাতেই লেখা আরম্ভ করি, আবার মাঝে লেখা যে ছেড়ে গিয়েছিল ওনাদের পত্রিকায় লেখা আরম্ভ করি। তার কিছুকাল পরে উত্তম দাস আসেন আমার, আমি লখনৌ থাকতাম তো, উত্তম দাস এসে বললেন যে তোমার কাছে কি সব কাগজপত্র আছে তোমাদের মামলার, এই সমস্ত দাও, আমি একটা বই লিখবো। তো ওনাকে আমার কাছে যা সমস্ত কাগজপত্র ছিল দিয়ে দিয়েছিলাম। এখন কেউ একজন উত্তম দাসকে নিয়ে ডক্টরেট করছেন, আশা করি তিনি এই সমস্ত কাগজপত্র কাজে লাগাবেন। উত্তম দাসও একটা বই লিখেছেন, হাঙ্গরি শ্রুতি ও শাস্ত্র বিরোধী, তারপরেও ক্ষুধার্ত নিয়ে তিনি বই লিখেছেন। যাই হোক, এক্ষুনি যে বলছিলাম না ঢাকায় আমার পাঠক বেড়েছে, ঢাকা এই পত্রিকাটা কিন্তু ঢাকাতেই প্রকাশিত হয়েছে। ঢাকায় আমার অনেক এখন বেশ কয়েকটা বই প্রকাশিত হয়েছে। আগে তো